প্রচেষ্টার পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আবার স্বাগত। আমরা পড়াচ্ছিলাম ক্লাস 12 এর ফিজিক্সের চ্যাপ্টার ছিল কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা আগের অধ্যায় বা আগের ক্লাসে কি জেনেছি যে কারেন্ট সম্পর্কে অর্থাৎ তড়িৎ প্রবাহ সম্বন্ধে। সেখানে আমরা কি জেনেছি, কোনো একটা পরিবাহী কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেই চার্জের প্রবাহকে আমরা বলি বা সেই আধানের প্রবাহকে আমরা বলবো প্রবাহ মাত্রা, অর্থাৎ I সমান Q/T। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা শুরু করব সেকেন্ড ক্লাস। ক্লাসে কি থাকবে? ক্লাসিক্যাল থিওরি অফ কারেন্ট ইলেকট্রিসিটি, যাকে আমরা বলতে পারি ইলেকট্রন গ্যাস মডেল। একে ইলেকট্রন তো রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে, সেটা বলছি তাকে গ্যাস কেন বলা হবে, সব আলোচনা করব এই টপিকের মধ্যে বা এই ক্লাসের মধ্যে। প্রথমে আসি ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে, অর্থাৎ স্থির তড়িৎ বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করি। ধরা যাক একটা ধাতব পরিবাহী নিয়েছি। এই পরিবাহীর মধ্যে কিন্তু অজস্র মুক্ত ইলেকট্রন রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে, অজস্র রয়েছে। এখন যদি 1 নম্বর পয়েন্ট, তাই বলি তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হও। খাতা পেন নিয়ে আমি যা যা বলবো সব পয়েন্ট পয়েন্ট করে বলবো, তোমরা কিন্তু খাতার মধ্যে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। না লিখে কিন্তু তোমাদের কিন্তু এই পড়ানোটা বা এই যে বোঝা জিনিসটা পুরো ব্যর্থ। যতক্ষণ তুমি খাতায় লিখছো, খাতায় কনসেপ্টটা লিখছো, ততক্ষণ তোমাদের আইডিয়া কিন্তু ফুলফিল হলো না। শুধু শুনলে হবে না, তোমাদের খাতা নোট ডাউন অবশ্যই করতে হবে। আর আমি প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে তোমার ডিসকাস করব, সঙ্গে তার ছোট্ট স্টেটমেন্ট যদি আগে ফর্মুলা থাকে সেটা এখানে লিখবো। কি তোমরা কিন্তু স্টেটমেন্টটা শুনে সেই স্টেটমেন্টটা পুরোপুরি খাতার মধ্যে নোট ডাউন করবে, ঠিক আছে? তাহলে দেখো, যদি কোনো একটা ধাতব পরিবাহীকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা যায়, তাহলে এই পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0 হবে। কি বললাম? লিখবে খাতার মধ্যে যে কোনো একটা পরিবাহীকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে সেই পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড 0। আমি শুধু একটা আউটলাইন দিলাম, তোমরা কিন্তু খাতার মধ্যে পুরো ভাষা লিখবে। 2 নম্বর পয়েন্ট কি আসছে? এখন যদি এই পরিবাহীকে একটা ইলেকট্রিক ফিল্ডে রাখা যায় বা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা যায় বা এখানে প্রয়োগ করা যায়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই যে ফ্রি ইলেকট্রন ছিল, সেই ফ্রি ইলেকট্রন একটা গতি লাভ করবে। কেন না, এই পরিবাহীর মধ্যে একটা ইনডিউস ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইনডিউস ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। তাহলে এখন কিন্তু এই পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড দুটো হয়ে গেল, ই এক্সটার্নাল একটা আর ই ইনডিউস একটা। এই দুটো যোগফল কত হবে? 0। কেন? যেহেতু এই ইলেকট্রিক ফিল্ডের জন্য বা ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0 এই পরিবাহীর মধ্যে। অর্থাৎ কি পাচ্ছি আমরা? ই ইনডিউসড বা আবিষ্ট তড়িৎ ক্ষেত্র কত হবে? মাইনাস ই এক্সটার্নাল। অর্থাৎ ওই পরিবাহীর মধ্যে যে আবিষ্ট তড়িৎ সৃষ্টি হলো তার অভিমুখ কোন দিকে হবে? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে মুভ করবে। তারপরে তোমার কি হবে? 3 নম্বর পয়েন্ট, ওই ইনডিউস বা আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের জন্য মাইনাস চার্জ সব জমবে এইদিকে, প্লাস চার্জ জমবে ওই সাইডে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, তার জন্য তোমার যে ইলেকট্রনের গতি হলো উল্টো দিকে, এটা আমরা কিন্তু আগে পড়েছি। দেখো, যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় এদিকে, যদি কোনো প্লাস চার্জ থাকে, সেই প্লাস চার্জগুলো কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা বল অনুভব করবে কোন দিকে? না, ইলেকট্রিক ফিল্ডের দিকে, যেহেতু প্লাস চার্জ।
কি পরিমাণ বল F = Q * E। F সমান কি বর্ণনা করছে Q হচ্ছে এর চার্জ, এই আধানটার চার্জ। এবার যদি মাইনাস আধান হয় বা মাইনাস চার্জ হয় বা ঋণাত্মক চার্জ হয়, তাহলে সে কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স পাবে কোন দিকে, তোমার ওই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। সেটা কত হবে -Q * E। অর্থাৎ মাইনাস কেন তোমার, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। এই কনসেপ্টটা আমরা লাগবে পরে, আমি এটা বক্স করে রাখছি। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কি বলছিলাম, যে তোমার আধান জমা হবে কেন না, এই আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের জন্য আধান জমা হচ্ছে। 4 নম্বর পয়েন্টে আসি। তাহলে যেহেতু এই পরিবাহীর মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র নেই বা তড়িৎ ক্ষেত্র পাবো 0, তাহলে কি ইলেকট্রনগুলো গতিশীল অবস্থা থাকবে না স্থির থাকবে? ইলেকট্রনগুলো গতিশীল থাকবে নাকি স্থির থাকবে? দেখো, তড়িৎ ক্ষেত্র বলে 0 হওয়া সত্ত্বেও ইলেকট্রনগুলো তোমার গতিশীল অবস্থা থাকবে। কেন থাকবে? ধরা যাক এই পরিবাহীর মধ্যে তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস, আর এই পরিবাহীর বাইরে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা কত 27 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যের জন্য খুব সামান্য পার্থক্য হলেও এই ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনগুলো একটা বেগ লাভ করবে। সেই বেগটার নাম কি? তাপীয় বেগ। এখানে বলতে পারি থার্মাল ভেলোসিটি। এখন এই তাপীয় বেগের মান কত জানো? 10⁴ থেকে 10⁵ মিটার/সেকেন্ড। অর্থাৎ এটা কিন্তু বেশ বড় অ্যামাউন্টের বা বেশ বড় পরিমাণ বেগ কিন্তু সে লাভ করলো। কেন? শুধুমাত্র পরিবেশের সঙ্গে তাপমাত্রা পার্থক্যের জন্য। অর্থাৎ সে কিন্তু স্থির নেই, সে কিন্তু তোমার কি একটা তীব্র বেগে ছুটছে, এই পরিবাহীর মধ্যে জিগজ্যাগ করে ছুটছে। এখন যেহেতু আমরা কি জানি তোমার, যে ইলেকট্রনগুলো গতিশীল হলে তার বিপরীত দিকে সৃষ্টি হয় কারেন্ট বা তড়িৎ। তাহলে যেহেতু এই ছুটছে, তাই নিশ্চয়ই এই পরিবাহীর মধ্যে একটা কারেন্ট বা তড়িৎ সৃষ্টি হবে না, তড়িৎ প্রবাহ হবে না। কেন হবে না? এই লজিকটা বোঝো। আমি একটা এই পরিবাহীর মধ্যে একটা ছোট্ট ক্রস সেকশন নিয়েছি বা ছোট্ট এরিয়া নিয়েছি। এখন এই তাপীয় বেগের জন্য এই ছোট্ট এরিয়ার মধ্য দিয়ে কোনো এক সময় যে পরিমাণ ইলেকট্রন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিল, অর্থাৎ সেই ইলেকট্রনের সংখ্যা বা সেই ইলেকট্রনের চার্জের মান, সেই সংসঙ্গ ইলেকট্রন কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যাবে। অর্থাৎ এই ছোট্ট প্রসেসের মধ্য দিয়ে যে পরিমাণ আধান বাঁ দিক থেকে ডান দিকে গিয়েছিল, ঠিক সেম পরিমাণ আধান ডান দিক থেকে বাঁ দিকে যাবে। অর্থাৎ এর মধ্যে কোনো লব্ধি আধান থাকবে না, অর্থাৎ কোনো চার্জের নেট ফ্লো হবে না। তাই তোমার এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। ঠিক আছে? তাহলে ইলেকট্রোস্ট্যাটিকে তোমার কি হলো, পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেও আমরা কিন্তু কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না, কিন্তু ইলেকট্রনগুলো গতিশীল একটা বড় অ্যামাউন্টের বেগ, তাপীয় বেগে গতিশীল। এবার আমরা আসবো ইলেকট্রোস্ট্যাটিক থেকে কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ যেখানে ইলেকট্রনগুলো, যেখানে এই পরিবাহীর সঙ্গে আমি কি যোগ করবো, একটা তোমার ব্যাটারি বা ভোল্টেজ অ্যাপ্লাই করব। এবার আসি কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে, যেখানে আমি কি বলেছিলাম, কোনো একটা তোমার ফ্রি ইলেকট্রনের বেগ কেমন থাকবে, বেগ থাকবে কনস্ট্যান্ট। এই লজিকটা আমার কারেন্ট ইলেকট্রিসিটির জন্য ফার্স্ট এবং তোমার অনলি তোমার ফাংশন বা অনলি স্টেটমেন্ট তোমার কি, যে ভি কনস্ট্যান্ট হবে ফর দা ফ্রি ইলেকট্রন, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের বেগ কত হবে, ধ্রুবক থাকবে। দেখা যাক সেই থিওরি মানে কিনা। ধাতব পরিবাহী আঁকি, পরিবাহীর সঙ্গে ব্যাটারি যোগ করি,
ব্যাটারি দ্বারা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, ব্যাটারি প্লাস এটা মাইনাস, তার জন্য কারেন্ট যাবে এই ডাইরেকশনে, অর্থাৎ এই যে তোমার ভি ভোল্টেজ প্রয়োগ করার ফলে পরিবাহীটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই এল দৈর্ঘ্যের পরিবাহীতে ভি ভোল্টেজ প্রয়োগ করেছি, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র প্রবল সৃষ্টি হবে। কোন দিকে? এই দিকে, প্লাস মাইনাস, তার মান কত? ইকুয়ালস টু ভি বাই এল। অর্থাৎ তোমার ব্যাটারির সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এই পরিবাহী কিন্তু দুপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, যার মান কত? ইকুয়ালস টু ভি বাই এল। যেই না ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এখানে তোমার রয়েছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কিন্তু একটা বল লাভ করবে, একটা বল লাভ করবে। কি বল লাভ করবে? এফ বল লাভ করবে। কোন দিকে করবে? না, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে একটা তোমার বল লাভ করবে। কেন করবে অপোজিট দিকে? কারণ ইলেকট্রনের চার্জ মাইনাস করে। তাহলে আমরা কি জানি? বল সমান কি? বল সমান মাইনাস ই ইন্টু বড় এ। তাহলে এফ তোমার ফোর্স বল, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এই তোমার কি? এই তোমার হচ্ছে ইলেকট্রনের আধান, যার মান আমরা আগের কাছে করেছি 1.6 ইন্টু 19 কুলম। ঠিক আছে, এবারে যেহেতু বল রয়েছে, বল থাকার দরুন ওই ইলেকট্রনটা একটা ত্বরণ নিয়ে মুভ করবে। নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করছি, m ইনটু f ইকুয়ালস টু মাইনাস e ইনটু e। আচ্ছা, এখানে f না করে a করি, m ইনটু a ইকুয়ালস টু মাইনাস e ইনটু e, ভেক্টর সাইন তুলে দিলাম। এখানে m টা কি? m হচ্ছে ইলেকট্রনের কার্যকর ভর, তাহলে ইলেকট্রন একটা ত্বরণ পেল। কি পরিমাণ ত্বরণ পেল? a ইকুয়ালস টু মাইনাস e e বাই m। ইলেকট্রনটা এই পরিমাণ ত্বরণ লাভ করলো। তাহলে আমার তো এই কনসেপ্ট পাস করছে না। আমি এখানে কি বলেছিলাম যে কারেন্ট ইলেকট্রিসিটিতে ইলেকট্রনগুলো বেগ হয় কনস্ট্যান্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য ব্যাপার। এখানে তোমার ইলেকট্রন তোমার তো ত্বরণ নিয়ে বলছিল, তাহলে এই লজিকের সঙ্গে এই লজিকের মিল কোথায়? অবশ্যই মিল আছে, লক্ষ্য করো ভালো করে। আমি এটা আপনার মুছে দিচ্ছি, এটা আমার কাজে লাগে না। আসছে এবারে 3 নম্বর পয়েন্টে। তাহলে মনে করো ইলেকট্রন তোমার ছিল এখানটায়, ইলেকট্রনটা এখান থেকে এখানে এলো, এখানে আসা মাত্র এখানে তোমার সৃষ্টি হয়ে গেল কিন্তু প্লাস চার্জ। আবার ইলেকট্রন এখান থেকে এখানে এলো, এখানে তৈরি হলো প্লাস চার্জ, এখানে এলো। এইভাবে যখন ইলেকট্রন গতিশীল, তখন কিন্তু যেমন এই পরিবাহীর মধ্যে অজস্র ইলেকট্রন রয়েছে, ঠিক তেমনই কিন্তু ওই পরিবাহীর মধ্যে অজস্র প্লাস বা ধনাত্মক আয়ন কিন্তু সৃষ্টি হবে। ঠিক যে পরিমাণ ইলেকট্রন রয়েছে, ঠিক সেই পরিমাণ তোমার অজস্র ধনাত্মক আয়ন সৃষ্টি হবে। এখন ওই ইলেকট্রনের সঙ্গে এই প্লাস আয়নের অনবরত বা মুহুর্মুহু সংঘর্ষ বা কলিশন হবে। ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন যাচ্ছিল, এখানে ছিল প্লাস চার্জ, তার সঙ্গে ধাক্কা গেল, ধাক্কা খাওয়া মাত্র ডাইরেকশন পাল্টে গেল ইলেকট্রনে, সে আবার এখানে আবার আসা মাত্র এর সঙ্গে আবার ধাক্কা হলো, যেই ধাক্কা হলো আবার ডাইরেকশন পাল্টে গেল, সে আবার চললো এদিকে, এখানে গিয়ে আবার ধাক্কা হলো, আবার চললো এদিকে, এখানে গিয়ে আবার ধাক্কা হলো। এইভাবে কিন্তু মুহূর্তে মুহূর্তে ইলেকট্রনের সঙ্গে তোমার প্লাস চার্জের সংঘর্ষ হবে বা কলিশন হবে।
এই সংঘর্ষে কি ঘটনা ঘটবে? সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে কি হবে না, সংঘর্ষের ফলে শক্তির রূপান্তর হতে পারে বা ভরবেগের রূপান্তর হতে পারে। অর্থাৎ ইলেকট্রন ত্বরণ নিয়ে গতিশীল ছিল, সে ত্বরণ নিয়ে যাচ্ছিল, আবার একটা ধনাত্মক আয়নিক সংঘর্ষ হলো। যেই না সংঘর্ষ হলো অমনি কিন্তু সে মুহূর্তের জন্য তার বেগ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, বেগ 0 হয়ে গেল। আবার সে কিন্তু আবার ত্বরণ নিয়ে গতিশীল, যেমনি এখানে এলো সংঘর্ষ হলো, সংঘর্ষ মাত্র কিন্তু তার বেগ আবার শূন্য হয়ে গেল। আবার সে এ ত্বরণ নিয়ে গতিশীল, সে এ ত্বরণ নিয়ে গতিশীল, যেমনি সে ত্বরণ নিয়ে গতিশীল হলো তার বেগ বাড়ছে আস্তে আস্তে, এখানে এসে আবার সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর আবার তার বেগ শূন্য। অর্থাৎ এই যে ঘটনা ঘটছে, অর্থাৎ তার ত্বরণ নিয়ে গতিশীল, ধাক্কা হচ্ছে, বেগ শূন্য হয়ে যাচ্ছে, আবার ত্বরণ নিয়ে গতিশীল, ধাক্কা হচ্ছে, বেগ শূন্য হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা এটা খুব ক্ষুদ্র সময়ের মধ্যে হয়, বা টাইমের যে গ্যাপটা খুব কম সময় হয়। এখানে হলো তোমার টাইম হবে কিন্তু 10⁻⁻7 সেকেন্ড। এই ছোট্ট সময় গ্যাপের মধ্যে এই পুরো ঘটনা ঘটছে। তাই নাম্বার 4 পয়েন্টে আসি। আমাদের বাহ্যিক বা আমরা কি লক্ষ্য করবো যে এই ইলেকট্রনটা ত্বরণ নিয়ে গতিশীল হলেও আমরা কি দেখবো, মনে করবো যে একটা স্থির বেগ নিয়ে গতিশীল ইলেকট্রনটা, সেই স্থির বেগের নাম কি, তাকে বলা হবে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি এই ইংলিশ টার্মটা মনে রাখবে, কারণ এই ইংলিশ টার্মে বাংলা কিন্তু অনেক বইতে অনেক লেখা আছে। কেউ কে বলে তাড়না বেগ, কেউ বলে অনুপ্রবাহ বেগ, কেউ বলে বিচলন বেগ। বাংলায় নাম যতই হোক কিন্তু ইংরেজি নাম কিন্তু একটাই, সেটা কি, ড্রিফট ভেলোসিটি। অর্থাৎ ইংলিশ নামটা মনে রাখা আমার সুবিধা। তাহলে এই ড্রিফট ভেলোসিটি তোমার লাভ করলো কি, মনে হবে তোমার যে এই ভেলোসিটি নিয়ে ইলেকট্রনটা মুভ করছে। দেখো যে কেমন ঘটনা হচ্ছে। তাহলে এখান থেকে এখানে গেল, এখানে গেল। দেখো ইলেকট্রন কিন্তু অনেকটা পথ অতিক্রম করলো, কিন্তু আমরা কি লক্ষ্য করবো যে ইলেকট্রন এখান থেকে এই যে এখান থেকে এই পথ গেল, সে কিন্তু তোমার গেল কি vd, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি নিয়ে, একটা স্থির বেগ নিয়ে। ঠিক আছে, অর্থাৎ কিন্তু তার কিন্তু সরণ কিন্তু বেশি হলো না, সরণ কিন্তু খুব সামান্য সরণ হলো বা সামান্য ডিসপ্লেসমেন্ট হলো। ঠিক আছে, আচ্ছা এবার আসছে 4 নম্বর পয়েন্ট। তাহলে যেহেতু ইলেকট্রনের ত্বরণ কত, ত্বরণ ইকুয়ালস টু E into E by m। এবারে দেখো এইখান থেকে এখানে গেল, তার সংঘর্ষ হলো। এই সংঘর্ষে সে যে টাইম লাগলো তাকে আমরা বলবো কি, রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম তাকে আমরা বলি টাও। আর এই ছোট্ট সংঘর্ষ বা এই সংঘর্ষে সে যে পথটা অতিক্রম করলো তাকে বলবো আমরা ফ্রি পাথ। সে কত, ল্যামডা। ঠিক আছে, এখন ধরি এই ছোট্ট পথ, তার পথটা কত, ল্যামডা। তাহলে আমরা কি জানি, s = ut প্লাস হাফ at স্কয়ার। এটা আমরা ক্লাস 11 এ জেনেছি স্মৃতিবিজ্ঞানে। এখন এর সাথে কত, দুখানা সংঘর্ষের জন্য ল্যামডা। তাহলে ইউ তোমার 0, কেন, সংঘর্ষের পরে শারীরিক তার বেগ তো শূন্য হয়, হাফ এ কত, শুধু মানটা লিখছি, টাইমটা কত, টাউ স্কয়ার। অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু হাফ ই ইনটু ই টাউ স্কয়ার বাই এম। এখন আমরা তো তোমার ত্বরণ নিয়ে গতিশীল হলো, আমরা কি জেনেছি তোমার যে ইলেকট্রন তোমার কিন্তু একটা স্থির বেগে গতিশীল, তাই বলো আমরা অনুপ্রবাহ বেগ। সেটা মানে কি, মানে হচ্ছে তোমার ল্যামডা বাই টাউ। কেন না, s ইকুয়ালস টু vt, স্থির বেগ হয়, v ইকুয়ালস টু s বাই t। দুখানা কনস্ট্যান্টের মধ্যে পাথ কত, s কত, ল্যামডা, টাইম কত, টাউ, ল্যামডা বাই টাউ।
এখন এই ল্যামডা বাই টি এর মানটা বসাও, হাফ ই ইন্টু ই টাউ বাই এম ভিডি। এবার যদি ভেক্টরের আকারে দেখো তখন সাইনটা আসবে মাইনাস হাফ ই ইন্টু ই টাউ বাই এম। ই এর সাইন দাও, এই হলো তোমার ড্রিপ ভেলোসিটির ফর্মুলা, মাইনাস হাফ ইন্টু ই ইন্টু বড় ই টাউ বাই এম। এখানে লিখি ভিডি ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু ই ই বাই এম ইন্টু টাউ। এবারে তোমার আসি সংজ্ঞা, কাকে বলে এই ড্রিপ ভেলোসিটি। খুবই সহজ সংজ্ঞা, কোনো একটা পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ প্রযুক্ত হলে, কোনো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ বা ভোল্টেজ প্রযুক্ত হলে ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ইলেকট্রন যে কার্যকর বেগ লাভ করে তাকে বলবো আমরা ড্রিপ ভেলোসিটি। কি বললে আমার শোনা মন দিয়ে, কোনো একটা পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ চালনা করলে ওই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যে কার্যকর বেগ লাভ করে তাকে বলবো আমরা ড্রিপ ভেলোসিটি। এখানে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল বলতে পারো, আবার নাও বলতে পারো, ঠিক আছে। এই হলো তোমার ড্রিপ ভেলোসিটির সংজ্ঞা। এবং আমরা কি কাজে রূপ পেলাম, ভিডি ইকুয়ালস টু হাফ অফ ই ইনটু ই টাউ বাই এম। 5 নম্বর পয়েন্ট, ভিডি ইকুয়ালস টু মাইনাস হাফ অফ ই ইনটু ই টাউ বাই এম। এখানে আমরা কি পাচ্ছি যে অনুপ্রবাহ বেগের মান ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমানুপাতিক। যত ইলেকট্রিক ফিল্ড বাড়বে অর্থাৎ যত ভোল্ট বাড়বে তত তার বেগও বাড়বে। এবং এই অনুপ্রবাহের ডাইরেকশন কোন দিকে হবে না, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, অর্থাৎ যেদিকে তোমার তড়িৎ প্রয়োগ হবে তার উল্টো দিকে তোমার ইলেকট্রনগুলো পৌঁছতে হবে। এবার আসি যে এই ইলেকট্রিক তোমার যে ড্রিপ ভেলোসিটি এর মান কত হয়। এর মান হয় 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড থেকে 10 টু দি পাওয়ার -5 মিটার পার সেকেন্ড। দেখো তাড়না বেগের মান বা ড্রিপ ভেলোসিটির মান কত, 10 টু দি পাওয়ার -4, অর্থাৎ বেগের মান কিন্তু খুবই কম। সেই বেগ কিন্তু তোমার দায়ী কারেন্টের জন্য, অর্থাৎ এই বেগটাই তোমার কিন্তু কারেন্ট বা তোমার প্রবাহী বা তড়িৎ তোমার সৃষ্টি করছে। আর তাপীয় বেগ অর্থাৎ থার্মাল ভেলোসিটি যার মান 10 টু দি পাওয়ার প্লাস ছিল মিটার পার সেকেন্ড, সেই বেগের মান অত হওয়া সত্ত্বেও কিন্তু পরিবাহীর মধ্যে সামান্যতম হলেও কোনো কারেন্ট সৃষ্টি করতে পারলো না। তাহলে কি কোশ্চেন যাবে তোমার যে তোমার ড্রিপ ভেলোসিটি আর থার্মাল ভেলোসিটি এদের মধ্যে কোনটি তড়িৎ প্রবাহের জন্য দায়ী, কি উত্তর হবে ড্রিপ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে তোমার খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা আইডিয়া করলাম। এবার আসি যে একে কেন বলা হয় ইলেকট্রন গ্যাস মডেল। ইলেকট্রন তোমার তো রয়েছে, এখন এই যে পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে, এই ফ্রি ইলেকট্রনের গতিবেগ তোমার কিন্তু টেম্পারেচারের উপর নির্ভরশীল। তাপমাত্রার পার্থক্য হলে কিন্তু গতিবেগের পরিবর্তন হবে। যেমন দেখো গ্যাসের হয়, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে কি পড়েছি যে একটা গ্যাসের গতিবেগ কত, তিনের 2 কেটি, ঠিক আছে, 3 ডাইমেনশন হলে। আচ্ছা, তাহলে গতিশক্তির মান তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। এটা কার জন্য, গ্যাসের জন্য। ঠিক তেমনই কিন্তু ফ্রি ইলেকট্রন তোমার কিন্তু তার বেগ বা তার গতিশক্তি তোমার কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। এই কারণে ইলেকট্রনকে গ্যাসের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই একে একসাথে বলতো নাকি ইলেকট্রন গ্যাস মডেল। ওকে,
আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন আমার এই ক্লাসের পড়াটা তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও, আমার সুন্দর করে নোট করা আছে। তোমরা কিন্তু যদি চাও আমাকে কমেন্ট করতে পারো যে স্যার আমাকে নোট দিন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু বলতে পারো যে আমার নোটটা পিডিএফ চাই। একদম ফ্রিতে নোটটা বানানো হয়েছে তোমাদের জন্য, যদি তোমাদের সুবিধা হয় এই লকডাউন তুমি যদি ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে পারো, বা তোমার এই কনসেপ্টগুলো যদি বুঝতে পারো তার জন্যই। ঠিক আছে, আজ আমরা এই পর্যন্ত করলাম, আবার দেখা হবে পরের ক্লাসে।